এই ভারতবর্ষে কিন্তু জমিদার বাড়ির কোনো অভাব নেই। বিশেষ করে পশ্চিমবাংলাতে অনেক জমিদার বাড়ি রয়েছে। আর সকলেই অবশ্য জানেন, এই জমিদার বাড়ির ইতিহাস ঘাঁটলে কিন্তু খুব একটা ভালো কিছু শোনা যাবে না। আজকে এমন একটা ঘটনা বলবো বন্ধুরা, এই জমিদার বাড়িকেই কেন্দ্র করে, যে একটা অভিশাপ কি করে একটা জমিদার বাড়িতে নেমে এসেছিল, আর কি করে সেই বাড়িটাতে ভৌতিক ছায়া নেমে এসেছিল। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ঈশ্বরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ঘটনাটি। এই জমিদার বাড়িটি ছিল বর্ধমানে, কিন্তু বর্তমানে এই জমিদার বাড়ির কোনো অস্তিত্বই নেই। কারণ এমন কিছু সেই বাড়িতে ঘটে গিয়েছিল যে সেই জমিদার বাড়ি আর কোনো জমিদার বাড়ি ছিল না। আজকের এই যে ঘটনাটি, সেই ঘটনাটি আমাকে একটি দিদি পাঠিয়েছে এবং তার বড় ঠাকুমা এই ঘটনাটি তাদের সকলকেই জানিয়েছিল। বড় ঠাকুমা বলতে এই দিদির ঠাকুমার দিদি, তিনি সেই জমিদার বাড়িতে কাজ করতেন। অতএব বুঝতেই পারছেন এই ঘটনাটি কত বছর আগের ঘটনা। অবশ্য যদি জমিদার বাড়ির কোনো ঘটনা আমাদের বলতেই হয়, তাহলে আমাদের এত এত বছর আগেই ফিরে যেতে হবে। কারণ তখন জমিদার বাড়ির ঐতিহ্য বজায় ছিল এবং জমিদার বাড়িতে যেসব খারাপ ঘটনাগুলো ঘটতো, সেই সময় কিন্তু এই সব ঘটনা ঘটে থাকতো। বলাই বাহুল্য, সেই জমিদার বাড়িতে কিন্তু অনেক জনের বসবাস ছিল। কিন্তু যে সময় থেকে এই আসল ঘটনার সূত্রপাত হয়, সেই সময় এই বাড়িতে যারা যারা ছিল আমি তাদের কথা একটু বলে নিই। বাড়িতে ছিল একজন মানুষ, তিনি হলেন জমিদার বাড়ির সব থেকে প্রধান, তার স্ত্রী এবং তাদের 3 ছেলে। অন্যদিকে সেই প্রধানের দাদার স্ত্রীও সেখানে ছিল এবং তাদের 2 ছেলে। আর এই প্রধানের দাদা তখন বেঁচে ছিল না। আর বিভিন্ন দাস দাসী দিয়ে তাদের বয়স্ক পিসিরা সেখানে ছিল 2-1 জন। এইভাবেই সেই জমিদার বাড়ি ছিল পুরো একেবারে পরিপূর্ণ। কিন্তু এই যে বললাম যে বাড়ির 2 বউ, তাদের একজনের 3 ছেলে, মানে ছোট বউয়ের 3 ছেলে, আর বড় বউ যে তার 2 ছেলে, প্রত্যেকের বিয়ে হয়ে গেছে। শুধুমাত্র যে বড় জন মানে বড় বউ, তার ছোট ছেলে এখনো বিয়ে করেনি। তার ছোট ছেলে সেই সময় কলকাতায় এসেই কিন্তু পড়াশোনা করছে। এইবার এখানে হয়তো আপনাদের মনে কিছু খটকা থাকতে পারে যে সবার ছেলে মেয়ে নেই। এখানেও কিন্তু অনেক কাহিনী আছে। কারণ এই যে ঠাকুমা, তিনি বলেছিলেন যে ওই বাড়িতে কোনো মেয়ে হলে নাকি তাকে হত্যা করা হতো। এটা তিনি শুনেছেন কিন্তু নিজের চোখে কখনো দেখেননি। কিন্তু এরকম বলা হতো যে ওরা নাকি লবণ খাইয়ে বা কিছু করে তাকে মেরে ফেলা হতো। যে মেয়ে জন্ম নিয়ে কি হবে, সেই তো পরের ঘরে দিতে হবে, অনেক টাকা খরচ হবে। তো এইভাবে সেই বাড়িতে কোনো মেয়েকে রাখা হতো না। কিন্তু এই যে বললাম না যে যাদের বিয়ে হয়ে গেছে, অর্থাৎ ছোট জন মানে ছোট যে কাকিমা, তার 2 ছেলে, তাদের বিয়ে হয়ে গেছে। বড় যে কাকিমা, তার 3 ছেলের মধ্যে 2 জনের বিয়ে হয়ে গেছে। তাদের কিন্তু আবার ছেলে মেয়ে আছে। কিন্তু সেই সময় হয়তো সেই বউগুলো প্রতিবাদ করেছিল, তাই হয়তো তারা মারা যায়নি। তাদের কিন্তু মেয়েটে সবাই আছে, কিন্তু সবই ছোট ছোট। আর তারা কিন্তু সেই সময় ব্যবসা করত, মানে ওদের জমিদার বংশে একটা আলাদা ব্যবসা ছিল। কিন্তু ওনার যে ছোট ছেলে, মানে যে বড় প্রধানের ছোট ছেলে, তার ইচ্ছে ছিল সে কলকাতায় বসে পড়াশোনা করবে এবং সে ওকালতি করবে। তো সেইভাবে কলকাতায় এসে অনেক পড়াশোনাও সে করেছে, তারপর সে বাড়িতে গেছে। আর এই যে বাইরে সে বেরিয়েছে, সেই কারণে কিন্তু সে বাইরের আবহাওয়াটা গায়ে লাগাতে পেরেছে এবং বাইরের সবার যে মানসিকতা, সেটা কিন্তু তার মধ্যে গেঁথে গিয়েছিল। আর সেই ছেলে মানে ছোট ছেলে, যার নাম নরেন্দ্র, সে কিন্তু তাদের বাড়ির মানে জমিদার বাড়ির প্রত্যেকটি সদস্যের মতো না, সে কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল। আর ছোট ছেলের ইচ্ছা সে জমিদার বাড়িতে থাকবে না, সে কলকাতা থেকেই আর কি চাকরি বাকরি করবে, সেখানেই বিয়ে করবে। কিন্তু সেখানেই বাড়িতে অশান্তি শুরু হয়ে গিয়েছিল যে কোনো মতেই ছোট ছেলেকে বাড়ির বাইরে বের করা যাবে না। এখানেও বসে ওকালতি করা যায়, সেখানে বসে ওকালতি করুক, কিন্তু ওই কলকাতা শহরে কোনো মতেই যাওয়া যাবে না, বাড়ি থেকে আলাদা হওয়া যাবে না। কারণ নরেন্দ্র যদি বাড়ি থেকে আলাদা হয়ে যায়, তাহলে হয়তো বাড়ির যে মানে জমিদার বাড়ির যে ঐতিহ্য, সেটা হয়তো আস্তে আস্তে ভেঙে পড়বে। সেই নিয়ে কিন্তু বাড়িতে কম অশান্তি শুরু হয়নি।
আর তার যে বাবা মানে বাড়ির যে প্রধান, সে কিন্তু মেয়ে দেখাও শুরু করেছিল, তাদের পাল্টি ঘর আর কি সেরকম ভালো মেয়ে যাতে পাওয়া যায় সেরকম দেখা শুরু করেছিল। কিন্তু যেহেতু বাড়িতে প্রচুর পরিমাণে অশান্তি হচ্ছে, সেই কারণে কিন্তু ছেলেটি সেই সময় মানে নরেন্দ্র সেই সময় কলকাতা শহরে আসতে পারছিল না। আর তার মা বারংবার বলছিল যে তুই এখন কোথাও যাস না, এই বাড়িতেই থাক, তারপর দেখা যাক কি হয়, কারণ তার মাও কিন্তু তার বাবাকেই সাপোর্ট করত। আর যেহেতু জানে যদি এখন ছেড়ে চলে যায় তাহলে হয়তো তার প্রতি অত্যাচার করা হবে, আর তাই সে নিজের কথা তার ছেলেকে বলায় তার ছেলে কিন্তু সেই কথা শোনে। কিন্তু সেই সময় যেহেতু বললাম না সেই বাড়িতে দাস দাসীও প্রচুর ছিল, কারণ এই যে এতগুলো মানুষ তাদের ছেলে মেয়ে, তারপর আরো দাস দাসী রয়েছে, তারপর আরো তাদের পিসিরা রয়েছে বয়স্ক, সব মিলিয়ে কিন্তু বাড়িতে প্রচুর লোক। আর মোটামুটি প্রায় 7-8 জন দাসী কিন্তু সেই বাড়িতে ছিল। তো তাদের মধ্যে থেকে একজন দাসী একটি মেয়েকে, সেই মেয়েটির বয়স ছিল মাত্র 15 বছর, তাকে সেই বাড়িতে নিয়ে আসে। আর সেই মেয়েটি কিন্তু সেই দাসীর দাদার মেয়ে ছিল। দাদা তার অনেক আগে মারা গেছে এবং তার বৌদি সদ্য রোগে পুড়ে মারা গেছে। আর মেয়েটিকে এখন কি করবে, ভালো পাত্রস্থ করতে পারছে না, হয়তো তার ইচ্ছাও ছিল না বা কিছু একটা সমস্যা হবে, যে কারণে কিন্তু সেই মেয়েটিকে সেই দাসী এই বাড়িতে কাজে এনেছিল। আর এরকম তো ঘটনা আপনারা অনেকেই শুনে দেখবেন যে জমিদার বাড়ির ছেলের সঙ্গে সুন্দরী দাসীদের অনেক সময় প্রেম ঘটেছে এবং সেই প্রেম শেষ পর্যন্ত অবশ্য পরিপূর্ণতা লাভ করেনি। আর সেই প্রেমকে কেন্দ্র করে এমন কিন্তু অনেক ঘটনাই ঘটেছে, আর এখানেও কিন্তু ঠিক তেমনটাই হয়েছিল। আস্তে আস্তে যেহেতু নরেন্দ্র সেই বাড়িতে থেকে গিয়েছিল, মোটামুটি প্রায় 1.5 মাস মতো সেখানে থেকে গিয়েছিল, কলকাতা শহরে সে আর যায়নি। আর তখন সে মনমরা হয়ে থাকতো। আর যেহেতু পাশে তখন অনেক নদী ছিল, অনেক অনেক জায়গা টাগা ছিল, সেখানে সেই ছেলেটি গিয়ে বসতো। আর সেখানে কিন্তু প্রথম সে দেখতে পেয়েছিল এই মেয়েটিকে, যার নাম কিন্তু ছিল নয়ন। আর মেয়েটির সাথে প্রথমে আস্তে আস্তে কথা বলতে লাগলো এবং কথা বলতে বলতে ওদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হলো। আর আস্তে আস্তে সেই বন্ধুত্বের সম্পর্ক অবশ্যই প্রেমে রূপান্তরিত হলো। আর সেই কথা কিন্তু প্রথম প্রথম কেউই জানতে পারলো না, কারণ তারা লুকিয়ে লুকিয়ে দেখা করত। কিন্তু কোনো জিনিস কি আর চেপে থাকে, আর তাই তাদের একত্রে দেখে ফেলেছিল সেই বাড়িরই আরেকজন দাসী। সেই দাসী কিন্তু সত্যি বলতে ভালো ছিল, তাই সে বাড়ির অন্য কোনো সদস্যকে না বলে এই যে মেয়েটি যার নাম নয়ন, তার পিসিকে এই কথাটা সে বলেছিল। তারপর তার পিসি তার ভাইজিকে খুব মারধরও করেছিল। সে বলেছিল যে যদি এই কথা এই বাড়ির কর্তা গিন্নির কানে যায় তাহলে তুই ভাবতে পারছিস কত বড় সর্বনাশ হয়ে যাবে। এমনকি তারা প্রাণ নিয়ে নিতেও পারে, কারণ তাদের কাছে আগের সম্মানের জন্য, ঐতিহ্যের জন্য তারা নিজেদের সন্তানদের পর্যন্ত হত্যা করেছে, সেখানে আমরা কোন ছাড়, এরকম তুই আর করিস না। নয়ন কিন্তু তার পিসির কথা শুনেছিল, আর তাই সে যেখানে কাজ করতো সেখান থেকে আর বেরোতো না। আসলে বাচ্চা মেয়ে তো, ওই আন্দাজ মতো ওই সেই ঠাকুমা বলেছিল 15 বছর, কিন্তু তার থেকে ছোট হতে পারে, বড় নিশ্চয়ই হবে না। তো সেই হিসেবে বাচ্চা মানুষ তো, তাই যেটুকু কাজ টাজ তার পিসির হাতে হাতে করতো সেগুলো করে কিন্তু সে বাইরে ঘুরে বেড়াতো। আর পিসি তাকে মারধর করার পরে, বোঝানোর পরে সে কিন্তু সেই বাড়ি থেকে আর কখনো বেরোয়নি। মানে বাড়ি থেকে তো দূরের কথা, মানে যেখানে সে কাজ করতো যে ঘরের মধ্যে, সেখান থেকে সে কখনো বেরোয়নি। আর তারা কিন্তু সেখানে সত্যি বলতে থাকতো না। কাজ হয়ে গেলে সন্ধ্যার পরে তার পিসির বাড়িতে নয়ন তার পিসির সঙ্গে চলে যেত, কারণ তার পিসির নির্দিষ্ট সংসারও রয়েছে। এইভাবে মোটামুটি প্রায় 1 সপ্তাহ যাওয়ার পরে সেই নরেন্দ্র এই নয়নের খোঁজ করতে শুরু করলো যে নয়নকে সে কেন দেখতে পারছে না। এদিকে বাড়ির লোকজন খুব খুশি, কারণ নরেন্দ্র এই কয়েকদিন বাড়িতে থাকা সত্ত্বেও নরেন্দ্র কিন্তু কারোর সাথে তেমন কথা বলেনি, আর সবসময় মনমরা হয়ে থাকতো। আর বিশেষ করে বাবা মায়ের সাথে কিন্তু একটু কটু কথা বলতো। কিন্তু ইদানিং মোটামুটি প্রায় 20-25 দিন হয়ে গেছে নরেন্দ্র সবার সঙ্গে ভালো করেই কথা বলে, এমনকি সে বাড়িতে হেসে খেলেই রয়েছে। আর তার এই মতিগতি দেখে সবাই খুব খুশি যে ছেলে নিশ্চয়ই এখন ভালো হয়ে গেছে, বা ছেলে বুঝতে শিখেছে, বুঝতে পেরেছে যে বাড়ি থেকে বেরোনো যাবে না, এই বাড়ি হলো তার সঠিক জায়গা। আর সেইভাবে আবার মেয়ে থাকা শুরু হয়ে গেল। ইতিমধ্যে অনেক ঘটক অনেক মেয়ের সন্ধান নিয়ে আসলো, কিন্তু সেই মেয়েদের পছন্দ করলো না এই নরেন্দ্র। কিন্তু সেখানে চালাকি বুদ্ধিও খাটালো। সে তার বাবাকে বলল, বাবা আরো ভালো মেয়ে দেখো, আমার এইসব মেয়ে পছন্দ হচ্ছে না।
কারণ ওই যে বললাম না, একটি মেয়েকে তাদের পছন্দ হয়েছিল, পাল্টি ঘর, তাদের অবস্থাও খুব ভালো। সেই মেয়েকে সে পছন্দ করেনি। কিন্তু সেই মেয়েকে দেখতে ছিল অসম্ভব সুন্দরী, ভীষণই সুন্দরী এবং খুবই বুদ্ধিমতী। আর সেই মেয়ে কিন্তু শিক্ষিত ছিল, মোটামুটি বাড়িতে বসে সে ভালো পড়াশোনাও শিখেছে। আর মেয়ের বয়স কিন্তু তখন ছিল 18 বছর। আর সেই সময় 18 বছরের মেয়ে অবিবাহিত থাকবে, এটা কিন্তু সত্যিই মানা যায় না। কিন্তু মেয়েটির পরিবার আধুনিক মনস্ক ছিল, মেয়েটিকে পড়াশোনা শেখাতে চেয়েছিল, আর তাই কিন্তু সেই মেয়েটি শিক্ষিত ছিল। অবশ্য এই নরেন্দ্র বাড়ি থেকে মেয়েটিকে পছন্দ হয়েছিল, কিন্তু নরেন্দ্রর পছন্দ হয়নি। আর তাই অন্যান্য মেয়ে দেখা শুরু হয়ে গিয়েছিল। আর এদিকে নরেন্দ্র তো খুব রেগে গেছে, সে নয়নকে দেখতে পাচ্ছে না। কোনোভাবে একটা দাসীকে বলে সে কিন্তু নয়নের সঙ্গে দেখা করেছে, নয়নকে তার মনের কথা বলেছে যে সত্যি তাকে সে ভালোবাসে এবং ভালোবাসা তার স্বীকার করেছে, আর বলেছে সে তাকে বিয়েই করবে এবং বিয়ে করে একেবারে কলকাতা নিয়ে যাবে। তার জন্য যদি বাড়ির সঙ্গে তার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাতেও তার কোনো দুঃখ নেই। আর এই যে নরেন্দ্র যে দাসীকে নয়নের সঙ্গে দেখা করার কথা বলেছিল, সেই দাসী কিন্তু সেই দিন না হলেও তার কয়েকদিন পরে ওই বাড়ির যে বড় গিন্নি তাকে কিন্তু এই কথা বলে দিয়েছিল। আর তারপর থেকে বড় গিন্নি লক্ষ্য রাখতে শুরু করেছিল নরেন্দ্রকে। আর সত্যি সে দেখতে পেয়েছিল পুকুর পাড়ে বিকেল হলে, বা বিকেল নয় ঠিক দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যখন সবাই বিশ্রাম নেয়, সেই সময়টায় নরেন্দ্র নয়নের সঙ্গে বসে কথাবার্তা বলতো। এবং সেই জিনিসটা কিন্তু বড় গিন্নি মানে কাউকেই বলেনি, তার স্বামী কাউকেই এই ঘটনাটা বলেনি। কিন্তু সে নরেন্দ্রকে ডেকে বলেছিল, তুই যা করছিস খুব বড় ভুল করে ফেলছিস কিন্তু, কারণ এই ঘটনা যদি তোর বাবার কানে যায় তাহলে কিন্তু খুব খারাপ একটা ব্যাপার ঘটে যাবে। তোর অবশ্য কিছু হবে না, কিন্তু ওই মেয়েটার কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। নরেন্দ্র তার মাকে বলেছিল, মা তুমি তো আমার মা, তুমি তো বুঝবে সমস্ত কথা, তুমি প্লিজ বাবাকে বোঝাও, না হলে আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে সাহায্য করো, আমি এখান থেকে চলে যাই, আমি ওখানে বসে চাকরি করব এবং নয়নকে নিয়ে আমি সেখানে সুখে থাকব। কিন্তু তার মাও ছিল এই যে নয়নকে মেনে নেওয়ার বিরোধী। সে নয়নকে পছন্দ করে না, কারণ সে তো সত্যি বলতে জমিদার বাড়ির বড় গিন্নি, তার মধ্যেও তো আলাদা একটা অহংকার আছে। সে কখনোই চায় না একজন দাসী তার বাড়ির তার ছোট ছেলের বউ হবে। তাই কিন্তু সেই বড় গিন্নি নয়নকে ডেকে চড়থাপ্পড়ও মেরেছিল আর বলেছিল, তুই এই বাড়িতে আর কখনো আসবি না। এমনকি নয়নের যে পিসি, সে পিসিকেও কিন্তু কাজ থেকে ছাড়িয়ে দিয়েছিল। এদিকে নয়নের অবস্থা আরো খারাপ হয়ে গেল, কারণ সত্যি বলতে পিসি ভালোবাসলেও তেমন তো আর ভালোবাসতো হয়তো না, কারণ তার জন্য তার কাজ চলে গেছে, আর তার সংসার ঠিকমতো চলছে না। তার স্বামীও কিন্তু এই বাড়িতে কিছু কাজ করত, তার কাজটাও চলে গেছে শুধুমাত্র নয়নের জন্য। তাই নয়নের প্রতি কিন্তু অত্যাচারও তার পিসির বেড়ে যেতে লাগলো। আর নয়নের জন্য তারা পাত্র দেখতে আরম্ভ করলো। আর সেই সময় বাপমা মরা একটি মেয়ে, তাকে ভালো পাত্র তারা করবে কি করে। আর তাই দোজো বর এবং তার আগে আরো অনেক ছেলে মেয়ে আছে, তার সঙ্গে কিন্তু নয়নের বিয়ে ঠিক হয়েছিল এবং নির্দিষ্ট দিনে তার সঙ্গে বিয়ে হওয়ার কথাও ছিল। সেই কথা কোনোভাবে নরেন্দ্র জানতে পারে, নরেন্দ্র সেই বাড়িতে যায়, কিন্তু কোনোভাবেই সে কোনো কিছু করতে পারে না। নরেন্দ্র ফিরে আসে এবং সেই নয়নের কিন্তু অন্যত্র বিয়েও হয়ে যায়। সেই কষ্ট কোনো মতেই কিন্তু এই নরেন্দ্র সহ্য করতে পারে না, তাই সে জেদ করে সেইখান থেকে আবার চলে যায় কলকাতা এবং সেখানে থাকতে শুরু করে। কিন্তু সেখানে মোটামুটি 3-4 মাস থাকার পরে সে খবর পায় যে তার নয়ন এখন বিধবা হয়ে গেছে, কারণ তার যার সঙ্গে বিয়ে হয়েছিল তার তো বয়স বেশি ছিল, সে কোনো ক্রমে মারা গেছে। এবং সেই কারণে নয়নকে তার বাড়িতে, মানে যেখানে তার বিয়ে হয়েছে না, সেই বাড়িতে তো তার স্বামীর আরো অনেক ছেলে মেয়ে ছিল, তারা তো অনেক বড় বড়, তারা নয়নকে রাখতে রাজি নয়, কারণ যেহেতু তাকে মা বলেও তারা ভাবতে পারেনি আর বেশি দিন হয়ওনি, তাই তারা সেখানে রাখবে না। নয়নকে সেইখান থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। সে আবার পিসি বাড়িতে এসেছিল। এগুলো হয়তো সেই নরেন্দ্র খোঁজ খবর পেত, তার যে বন্ধু বান্ধবগুলো এখানে ছিল তারা চিঠির মাধ্যমে হয়তো বলতো, বা কোনো কিছু মাধ্যমে সে জানতে পেরেছিল। আর তাই নরেন্দ্র আবার ফিরে এসেছিল। কিন্তু বাড়ির সকলেই বুঝতে পেরেছিল যে নরেন্দ্র বাড়িতে থাকার জন্য বা বাড়ির প্রত্যেকটি সদস্যের প্রতি ভালোবাসার জন্য ফিরে আসেনি, যেহেতু নয়ন সংসার করতে পারেনি। আর সেই কথা নিশ্চয়ই ছেলের কানে গেছে, তাই নয়নের জন্যই তার ছেলে সেখানে ফেরত এসেছে। ছেলে আসায় সেই বাড়ির যে প্রধান, সে আবার মেয়ে দেখা শুরু করেছিল, কিন্তু কোনো মতে নরেন্দ্র রাজি হচ্ছিল না। নরেন্দ্রর জেদ আরো বেড়ে গিয়েছিল। তাই নরেন্দ্র এখন
লুকিয়ে লুকিয়ে নয়, সবার সামনে নয়নের সঙ্গে দেখা করে আর বলে সে নয়নকে বিয়ে করে এই ঘরে আনবে নির্দিষ্ট সময়। অবস্থা বেগতিক বুঝে সেই সময় কিন্তু বাড়ির বড় গিন্নি নয়নের সঙ্গে দেখা করেছিল এবং তার পিসির সঙ্গেও দেখা করেছিল। আগে নয়নকে ভালো করে বুঝিয়েছিল যে নয়ন দেখো, তুমি তো বিয়ে করেছো, তোমার একটা সংসার হয়েছিল, সংসার করতে পারোনি, তুমি কেন আমার ছেলের জীবনটা নষ্ট করছো? প্রথমত তুমি আমার বাড়ির বউ হওয়ার যোগ্য নও, আর দ্বিতীয়ত তোমার একবার বিবাহ হয়ে গেছে। তুমি কি আমার ছেলের এখন যোগ্য আছো? তুমি সত্যি করে বলো তো, তুমি কি চাও না নরেন্দ্র ভালো থাকুক, ভালো মেয়েকে বিয়ে করে সুখী হোক? এই কথা নয়নকে বুঝিয়েছিল। তারপর আরো একটা জিনিস বলেছিল তার পিসিকে, যদি সে নয়নকে আটকে রাখতে পারে তাহলে তার পিসিকে সোনার একটা হার দেবে। আর সেই লোভ কি সে কোনো মতে ছাড়তে পারে? আরো একটা লোভ দেখিয়েছিল যে সোনার হার তো দেবেই, উপরন্তু তার পিসিকে এই বাড়িতে সেই বড় গিন্নি আবার কাজে রাখবে। আর তাই তার পিসি নয়নকে এবার মারধর করেনি, অনেকভাবে বুঝিয়েছিল। আর তখন কিন্তু নয়ন এই যে নরেন্দ্রকে বারবার বুঝিয়েছিল যে তুমি বিয়েটা করে নাও, তোমার বাবা যে মেয়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক করবে তুমি তাকে বিয়েটা করে নাও। অনেক দিব্যি অনেক কিছু দিয়েই শেষমেশ কিন্তু নরেন্দ্র রাজি হয়েছিল। আর নয়ন তাকে একটা কথাই বলেছিল যে আমরা মানে যেভাবে আর কি একটা প্রেমের সম্পর্কে বলে যে আমরা পরজন্মে এক হব, আর আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো, এটা আমি সত্যি জানি, আমি বিশ্বাস করি, তাই তুমি নিজেকে কখনো খারাপ ভেবো না। সেই কথা শুনে নরেন্দ্র বাড়ি এসেছিল, প্রথমে রাজি না হলেও শেষমেশ কিন্তু রাজি হয়ে গিয়েছিল। আর নরেন্দ্রর সাথে কোন মেয়ের বিয়ে ঠিক হয়েছিল বলুন তো? ওই যে পাল্টি ঘর, যে মেয়েটার বয়স 18, খুবই শিক্ষিত, সেই মেয়েটির সঙ্গেই কিন্তু এই নরেন্দ্রর বিয়ে হয়েছিল। কারণ সেই মেয়েটি কোনোভাবে হয়তো এই নরেন্দ্রকে দেখতে পেয়েছিল আর নরেন্দ্রকে দেখে তার পছন্দ হয়েছিল। তাই তার বাবা অন্য পাত্র দেখার সত্ত্বেও সেই মেয়েটার কিন্তু অন্য জায়গায় কোনো পাত্র পছন্দ হয়নি। তার একটাই কথা ছিল সে নরেন্দ্রকেই বিয়ে করবে, আর শেষমেশ নরেন্দ্রর সঙ্গেই তার বিয়ে হলো। কিন্তু নরেন্দ্র প্রথম রাত্রেই সেই মেয়েটিকে বলে দিয়েছিল যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক বলতে শুধুমাত্র এই যে বিবাহ বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি এইটুকুই, তোমাকে আমি কোনোদিনও ভালোবাসতে পারবো না, আমি অন্য একজনকে ভালোবাসি। সেই মেয়েটি যেহেতু খুব বুদ্ধিমতী ছিল, সে কিন্তু কোনো অশান্তি করেনি, সেই কথা কাউকে বলেও পর্যন্ত নি। এদিকে নরেন্দ্র সবসময় চুপচাপ থাকতো আর নয়নের সঙ্গে তার তেমন দেখাও হতো না। কিন্তু একদিন কোনোভাবে এই বাড়িতে অনুষ্ঠানের জন্য নয়ন কিন্তু এই বাড়িতে এসেছিল। কারণ এই বাড়ির যে বড় গিন্নি সেই পিসিকে মানে নয়নের পিসিকে নিমন্ত্রণ করেছিল, তার বাড়ির সকলেই সেখানে এসেছিল। সে হয়তো বলতে ভুলে গিয়েছিল যে নয়নকে আনবে না, আর সেই অনুষ্ঠানে কিন্তু নয়ন এসেছিল। আর সেইবারে কিন্তু প্রথম নরেন্দ্রর স্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল নয়নের। নরেন্দ্রর স্ত্রী বুঝতে পেরেছিল যে এই সেই নয়ন, এই সেই মেয়ে যার জন্য তার স্বামী তাকে ভালোবাসে না, তার স্বামী তার কাছে আসে না। যেহেতু নয়ন সেই বাড়িতে এসেছিল তাই কিন্তু নয়নের সঙ্গে নরেন্দ্ররও দেখা হয়েছিল, কিন্তু সেদিন শুধুমাত্র চোখাচোখি হয়েছিল, তেমন কোনো কথা হয়নি। আর সে দেখা হওয়ার পর থেকে কিন্তু নরেন্দ্র আর থাকতে পারছিল না, নয়নের কাছে লুকিয়ে লুকিয়ে সেদিনও গিয়েছিল। এবং তারপর থেকে কিন্তু সত্যি বলতে নয়নেরও হয়তো অন্যায় ছিল কিনা বলতে পারবো না, নয়ন নরেন্দ্রের সঙ্গে দেখা করতো লুকিয়ে লুকিয়ে। এই কথা অবশ্য কেউ জানতো না। রাত হলে নরেন্দ্র বেরিয়ে যেত এবং নয়নের সঙ্গে দেখা করত। আর সত্যি বলতে শুধুমাত্র এখন দেখা হতো না, নরেন্দ্রর সঙ্গে নয়নের শারীরিক সম্পর্ক এখন হতো। এইবার তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছিল এগুলো তো তারাই শুধুমাত্র জানতে পারবে। কিন্তু তাদের মধ্যে যে শারীরিক সম্পর্ক হচ্ছিল তার বড় প্রমাণ হলো পরবর্তীকালে কিন্তু এই নয়ন নরেন্দ্রর সন্তান গর্ভে ধারণ করে। সে যাই হোক, সেগুলো পরে আসছি আমি। তো এই যে বললাম না নরেন্দ্রর স্ত্রী খুবই বুদ্ধিমতী, তারা যেহেতু এক ঘরেই ঘুমোতো, কারণ তারা কোনো মতেই জানতে দিতে চায়নি তাদের সম্পর্কটা কতটা পরিমাণে খারাপ রয়েছে। আর যেহেতু সবাই তাদের ভালোবাসবে, তার স্বামীকে কেউ কটু কথা বলবে না, খারাপ চোখে দেখবে না, সেই কারণে কিন্তু এই নরেন্দ্রর স্ত্রী কাউকেই কোনো কিছু জানায়নি, এক ঘরেই তারা থাকতো। কিন্তু নরেন্দ্রর স্ত্রী কি বুঝতে পারতো না তার স্বামী রাত হলে প্রত্যেক রাত্রে বেরিয়ে যায় এবং অনেকটা সময় বাড়ির বাইরে কাটায়? তো সেইভাবে কিন্তু একদিন নরেন্দ্রর স্ত্রী ঘুমোয় না এবং সে সাহস করে নরেন্দ্রর পিছু নেয়। এবং সেদিন সে দেখতে পেয়েছিল একটা নিরিবিলি জায়গায় নয়নের সঙ্গে সেই রাত্রে নরেন্দ্র দেখা করতে গিয়েছিল।
শুধুমাত্র দেখা নয়, সেই মেয়েটির সঙ্গে নরেন্দ্রর খুবই গভীর সম্পর্ক গড়ে উঠেছিল। কোনো স্ত্রী কি এটা সহ্য করতে পারে? অনেকদিন হয়েছে তাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু এর মাঝখানে বলতে গেলে অনেক অনেক সময় কেটে গেছে, কিন্তু এখনো সেই মেয়েটি মানে এই নরেন্দ্রের স্ত্রী মা হতে পারেনি। আর সেই কথা নিয়ে কিন্তু সেই বাড়িতে অনেক কানাঘুষোও চলতো যে নরেন্দ্রের স্ত্রী এখনো মা হতে পারছে না, নিশ্চয়ই ওই মেয়েটির মধ্যেই কোনো সমস্যা আছে। যেহেতু নরেন্দ্র তাকে বিয়ে করেছে আর নরেন্দ্র এখন আগের মতো খারাপও তো নেই, কাউকে ভালোও বাসে না, বিয়ে যখন করেছে নিশ্চয়ই স্ত্রীকেই ভালোবাসে। অতএব নরেন্দ্রর বউ মা হতে পারছে না কেন? বাড়িতে যারা অন্যান্য বউরা আছে, মানে এই যে নরেন্দ্রর স্ত্রীর সমবয়সী, তারাও কিন্তু অনেকে কটু কথা বলতো, কিন্তু এই মেয়েটির সামনে কেউ কিছু বলতে পারতো না, যেহেতু তারা সবাই ছিল মূর্খ, কেউ একটু পড়াশোনা জানতো না, সবাই বকলম ছিল। আর এদিকে এই মেয়েটি এতটা পরিমাণে শিক্ষিত ছিল সেই সময়কার কথা বলছি, কিন্তু সেই সময় যেটুকু শিক্ষা নরেন্দ্রের স্ত্রী পেয়েছিল সেটুকু শিক্ষিত কিন্তু অনেক বড় ব্যাপার ছিল, তাই তার সামনে কিছু বলতো না। কিন্তু নরেন্দ্রর স্ত্রীকে তার শাশুড়ি মা মানে সেই নরেন্দ্রর মা বড় গিন্নি, সে কিন্তু অনেক কথাই বলতো যে একটা কথা বলি, তুমি যতই কাউকে কিছু না বলো আমি কিন্তু অনেক কিছুই বুঝতে পারছি, শোনো, এইভাবে নিজের স্বামীকে কাছছাড়া করো না, নিজের স্বামীকে আঁচলের গিঁটে বেঁধে রাখো। হাতছাড়া কেউ তোমার স্বামী হয়ে গেছে, কিন্তু তুমি তার বিবাহিতা স্ত্রী, তুমি চাইলে সমস্ত কিছু করতে পারো। সবাই তোমাকে খারাপ কথা বলছে, সবাই তোমাকে বাজা বলছে, তোমাকে দোষারোপ করছে, তোমার তো এখানে কোনো দোষ নেই। আমি জানি আমার ছেলে অন্যায় করছে, আর এই কথা যদি তোমার শ্বশুর মশাই জানতে পারে তাহলে বাড়িতে কুরুক্ষেত্র বেঁধে যাবে, অনেক বড় সমস্যা হয়ে যাবে, এবং হতেও পারে রাগের কারণে তোমার শ্বশুর মশাই তোমার স্বামীকে এই বাড়ির সমস্ত সম্পত্তি থেকে ত্যাগ করে দেবে, এবং তাদের যে অন্যান্য ছেলেরা আছে মানে আমার ছেলেরা আছে, আমার ভাসুরের ছেলেরা আছে, তাদের সমস্ত কিছু দিয়ে দেবে। তুমি কি সেটা চাও তোমার স্বামী সমস্ত কিছু থেকে বঞ্চিত হোক এবং তুমি বঞ্চিত হও? সেই কথাগুলো খুব ভালো মতোই এই মেয়েটির কানে ঢুকিয়ে দিয়েছিল তার শাশুড়ি মা, এবং সেই সময় কিন্তু মেয়েটির মধ্যে প্রচণ্ড রাগ হয়েছিল, প্রচণ্ড পরিমাণে রাগ হয়েছিল। আর সেই কারণে কিন্তু এই নরেন্দ্রর স্ত্রী মনে মনে কিছু পরিকল্পনা করে ফেলেছিল। আর এদিকে তো নয়ন কিছুদিন পরে জানিয়েছিল নরেন্দ্রকে যে সে তার সন্তানের মা হতে চলেছে, এবং তারাও কিন্তু মনে মনে পরিকল্পনা করে নিয়েছিল যে কিছুদিনের মধ্যেই নয়নকে নিয়ে নরেন্দ্র এই যে গ্রাম মানে এই যে জায়গা, এখান থেকে পালিয়ে যাবে, এমন জায়গায় যাবে যাতে ওদের কেউ আর খুঁজে পেতে না পারে। সেইভাবে কিন্তু ওরা পরিকল্পনা করেছিল, আর এদিকে তো পরিকল্পনা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু একদিন সত্যি বলতে এই যে নরেন্দ্রর বাবা দেখে ফেলেছিল নরেন্দ্রকে এবং নয়নকে, আর তারপর সেও ছিল বুদ্ধিমান মানুষ, আর সে তার স্ত্রীকে ডেকে অনেক কথাই বলেছিল। তখন তার স্ত্রী সমস্ত কথাই শেয়ার করেছিল যে এই ব্যাপার এই ঘটছে। তখন এই যে নরেন্দ্রর স্ত্রী, নরেন্দ্রর বাবা এবং নরেন্দ্রর মা তিনজনে মিলে একটা পরিকল্পনা করেছিল। অবশ্য নরেন্দ্রর স্ত্রী একেবারে পুরো প্রত্যক্ষভাবে এই পরিকল্পনায় সামিল হয়নি, কিন্তু সেও চেয়েছিল যে পরিকল্পনা করা হয়েছে সেই পরিকল্পনা যেন সফল হয় আর সেই নয়ন যেন মারা যায়। তাই নির্দিষ্ট দিনে এই জমিদার বাড়ির প্রধান তার কিছু লোকজন লাগিয়ে সে নয়নকে কিন্তু তাদের আলাদা জায়গা আরও একটা তো অনেক মানে ঘরটর ছিল সেখানে ডেকেছিল, এবং সেখানে ডেকে সে নয়নকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল। সকাল যখন হলো সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ল যে নয়ন মারা গেছে। অবশ্য কারোর বুঝতে বাকি ছিল না যে এর পেছনে জমিদার বাড়ির কিছু হাত আছে, কিন্তু কোনো প্রমাণ সেখানে ছিল না, আর সেই কারণে কিন্তু তাদের কোনো সমস্যাই হয়নি। নরেন্দ্র পুরো পাগলের মতো হয়ে গিয়েছিল নয়নের এরকম কথা শুনে। সব থেকে কিন্তু বেশি কষ্ট হয়েছিল নয়নের গর্ভে তার সন্তান ছিল, আর সেই কথা সে কাউকেই বলতে পারছিল না। এমন একটা সিচুয়েশন হয়েছিল যে যেহেতু তারা লুকিয়ে লুকিয়ে কথা বলতো কেউ তেমন জানতে পারতো না, আর তাই কিন্তু সে কাউকে কিছু বলতেও পারেনি। গুমড়ে গুমড়ে মরেছে সেই নরেন্দ্র। দেখতে দেখতে প্রায় আরো অনেক মাস চলে গেছে। নরেন্দ্রর মনে ক্ষত ঠিকই আছে, কিন্তু এখন হয়তো তার আগের মতো কষ্ট হয় না। এইভাবে দেখতে দেখতে হঠাৎ একদিন জৈবিক চাহিদায় কিন্তু কাছে এসেছিল
এই নরেন্দ্র এবং তার স্ত্রী। সে ভুলে গিয়েছিল তার প্রেমকে, তার ভালোবাসাকে। আর তাই নরেন্দ্রর স্ত্রী নরেন্দ্রর সন্তান গর্ভে ধারণ করেছিল। আর যখন এই নরেন্দ্রর স্ত্রী গর্ভে তার সন্তান ধারণ করেছিল, সেই সময় কিন্তু বহুবার নরেন্দ্রর স্ত্রী স্বপ্নে দেখেছে যে নয়ন তার সন্তান হয়ে আসছে, এবং বহুবার সে দেখেছে তার সন্তান আস্তে আস্তে নয়নে পরিণত হচ্ছে এবং বীভৎস রূপ ধারণ করছে সেই নয়ন। আর একটা কথাই যতবার সে স্বপ্নে দেখেছে, নয়নকে বলতে শুনেছে যে তোর সমস্ত কিছু আমি ধ্বংস করে দেব, তুই এতটা পাপ করলি, আমাকে মেরে ফেললি তো তোরা, তোদের সমস্ত কিছু আমি ধ্বংস করে ছেড়ে দেব। খুব ভয় পেত এই নরেন্দ্রর স্ত্রী যে সত্যি এরকম হবে না তো। একদিন সেই স্বপ্নের কথা কিন্তু সে বলেছিল নরেন্দ্রর মাকে, কিন্তু নরেন্দ্রর মা সেই কথা শুনে ভয় পেলেও তাকে সাহস জুগিয়েছে আর বলেছে, এরকম কিছুই হবে না বৌমা, তুমি হয়তো বারবার নয়নের কথা ভাবো, এরকম একটা ঘটনা ঘটে গেছে, তোমার মনের মধ্যে তুমি রেখে দিয়েছো, তুমি মনের থেকে বের করে ফেলো, তাহলে দেখবে আর কোনো সমস্যা হবে না। তখন তাই ভেবেছিল নরেন্দ্রর স্ত্রী। নির্দিষ্ট দিনে এই নরেন্দ্রর কিন্তু একটি মেয়ে হয়েছিল, আর মেয়েটিকে যখন প্রথম দেখেছিল নরেন্দ্রর স্ত্রী, তখন এক সেকেন্ডের জন্য মনে হয়েছিল কিন্তু যে এই মেয়েটি আর কেউ নয়, এ নয়ন ফিরে এসেছে। তাকে প্রথমবার যখন দেখেছিল নরেন্দ্রর স্ত্রী, তখন ভয় পেয়ে গিয়েছিল প্রথম দেখাতেই, কেমন যেন বিভৎস লাগছিল তার মুখটা। কিন্তু যখন সে দ্বিতীয়বার আবার তাকিয়েছিল, তখন তেমন কিছুই দেখতে পারেনি, কিন্তু তার মুখের মধ্যে সে নয়নকে দেখতে পারছিল, যে তার মুখটা পুরো নয়নের মুখ বসানো। কিন্তু শুধুমাত্র তার কাছেই এটা মনে হয়েছে, কারণ সেই যে তার যে একটা সন্দেহ, সেই কথা তার শাশুড়ি মাকে সে জানিয়েছিল, কিন্তু তার শাশুড়ি মা বলেছে না, আমার তো একটুও মনে হচ্ছে না। এমনকি বাকি সদস্যদেরও সে জানিয়েছিল, কিন্তু তাদেরও এরকম কিছুই মনে হচ্ছিল না। একমাত্র নরেন্দ্রর স্ত্রীর সেরকম মনে হচ্ছিল। বাচ্চাটি জন্মের পর থেকে কিন্তু বাচ্চাটি তার বাবার খুব ন্যাওটা ছিল, ভীষণই। তার মায়ের কাছে সে একদমই থাকতে চাইতো না। এমনকি একটা ঘটনা বললে আপনারা হয়তো অবাক হবেন, যখন সে মাতৃদুগ্ধ পালন করত, তখনও কিন্তু সে তার মাকে খুব কষ্ট দিত। মেয়েটি বাড়িতে আসার পর থেকে কিন্তু একটার পর একটা অঘটন ঘটতেই আছে। কখনো কারোর কাপড়ে আগুন ধরে যাচ্ছে, কখনো পুজো দিতে গেলে সেই যে পুজোর যে প্রদীপ, সেই প্রদীপ নিভে গেছে। আরও অনেক ঘটনা, কখনো বাড়ির ছবি ভেঙে চুরমার হয়ে গেছে, আরও অন্যান্য অশনির সংকেত যেগুলো হয়ে থাকে আর কি, সেগুলো কিন্তু সেই বাড়িতে ঘটেছে। আর সেইগুলো যখন এই নরেন্দ্রর স্ত্রীর কানে আসতো, সে তার শাশুড়ি মাকে ডেকে এইসব কথা বলতো, কারণ তার সমস্ত কিছুর সঙ্গী তার শাশুড়ি মা, কারণ সে আর কাউকে তো এসব কথা বলতে পারতো না। তখন তার শাশুড়ি মাকে সে বলেছিল যে আমার মনে হচ্ছে এই মেয়েটি, আমার যে সন্তান, সে নয়ন ফিরে এসেছে, এবং সে স্বাভাবিক না, সে মনে হয় নয়নের আত্মা ফিরে এসেছে, এরকম কি সত্যি হয়? কিন্তু নরেন্দ্রর মা তখন তাকে বলেছিল যে তুমি এই সব নিয়ে চিন্তা করো না। কিন্তু তাকে বললেও নরেন্দ্রর মা কিন্তু চিন্তা করছিল, সত্যিই তো মেয়েটি আসার পর থেকে এরকম ঘটনা ঘটেই চলেছে। এদিকে একদিন সেই বাড়ির যে প্রধান, সেই প্রধান কিন্তু এই মেয়েটিকে, সে একটু বড় হয়েছে, কয়েক মাস হয়েছে, তাকে কোলে নিয়ে ঘরের মধ্যে বসেছিল। কিন্তু হঠাৎ করেই সেই বাচ্চাটির চিৎকারে সবাই সেখানে দৌড়ে যায়, কিন্তু দেখে সেই বাচ্চাটি খাটের পরে শুয়ে হাসছে আর পা দুলিয়ে হাত পা নাড়িয়ে খেলা করছে, ভীষণ খুশি। কিন্তু নিচে পড়ে রয়েছে সেই বাড়ির প্রধান, এবং তার চোখ পুরো খোলা, দেখে মনে হচ্ছে কোনো কিছু দেখে সে বীভৎস ভয় পেয়েছিল। ডাক্তার ডাকা হলো, ওদের বাড়ির যে পরিচিত ডাক্তার, মানে যাকে আর কি তারা সমস্ত বিষয়ে ডাকে, সে এসে বলল তিনি কোনো কিছু দেখে ভয় পেয়েছেন আর তিনি মারা গেছেন। কিন্তু কি দেখে ভয় পেয়েছিলেন, কি হয়েছিল, কেউ কিছুই বলতে পারে না। একমাত্র ভয় লাগে নরেন্দ্রর স্ত্রীর, কারণ সে এই বাচ্চাটি গর্ভে ধরার পর থেকেই তো বারবার করে দেখতে পেয়েছে নয়ন তার গর্ভে আসছে, কিন্তু সে এক সময় বাচ্চা, তারপর থেকে নয়ন, তারপর থেকে বীভৎস রূপ ধারণ করছে, আর সে তো বারবার করে বলতো যে আমি তোর সমস্ত কিছু ধ্বংস করে দেব, সবাইকে শেষ করে দেব। কি হবে তাহলে এখন তার? সে কিছুই বুঝতে পারছে না। বাড়িতে শোকের ছায়া নেমে আসলো। এইবার আর সান্ত্বনা দিতে চায় না নরেন্দ্রর মা নরেন্দ্রের স্ত্রীকে,
কারণ সে এখন নিজেই কষ্টে আছে, কারণ তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। অবশ্য তার বয়সও হয়ে গিয়েছিল, কিন্তু এইভাবে হঠাৎ করে এরকম একটা ঘটনার ফলে সে চলে যাবে সে কখনো কল্পনাও করতে পারেনি। এদিকে তারপরে কিছুদিন চলে গেছে, কিন্তু বাড়িতে কিছু না কিছু ঘটেই চলেছে। বাচ্চাটি তার মাকে দেখতেই পারে না। ওইটুকু বাচ্চা সবসময় মায়ের কোলে থাকবে, কিন্তু সে মায়ের কোলে থাকতেই চায় না, কিন্তু সে বাবার কাছে থাকতে চায়, সদা সর্বদা বাবার কাছে থাকতে চায়। এরপরেও তো বাড়িতে অনেক অঘটন ঘটে গেছে। এইভাবে দেখতে দেখতে আরও প্রায় ১.৫ মাস চলে গেছে। একদিন তার শাশুড়ি মা মানে নরেন্দ্রর মা স্বপ্ন দেখে যে তোর দিন চলে এসছে, তোকে এমনভাবে আমি মারবো যে তুই কল্পনাও করতে পারবি না। পরের দিন ঘুম ভাঙার পরে সেই কথা সে কাকে বলবে, কারণ সেই কথা তো সে কাউকেই বলতে পারছিল না, কারণ সে যে অন্যায় করেছে সেটা শুধুমাত্র তার স্বামী জানতো, যে এই পৃথিবীতে নেই, আর জানে তার বৌমা। আর এই কথা সবাই জানে যে এরাই করেছে, মানে এই জমিদার বাড়ির প্রধান বড়গিন্নি এরাই হয়তো করেছে, এরাই আছে এই প্ল্যানের মধ্যে। কিন্তু কেউ তো আর পুরোপুরি একেবারে প্রমাণ পায়নি যে সত্যি বলতে এরাই ঘটনাটা ঘটিয়েছে। এখন সে কি করবে? সেই কথা সে তার বৌমাকে বলে। তার বৌমা প্রচণ্ড ভয় পেয়ে যায় যে মা কি কি হবে এইবার, যদি নরেন্দ্রর কিছু হয়ে যায়, যদি এই যে মেয়েটি, এই মেয়েটি আমার মনে হয় এ আমারই, কিন্তু এর মধ্যে হয়তো জন্মের পর নয়নার আত্মা চলে এসেছে। মা কি করব আমি কিছুই বুঝতে পারছি না, কি করা যায় এখন? সেই দিন নরেন্দ্রর মা একজনকে ডেকেছিল, সেই বাড়ির একজন তান্ত্রিক, মানে তিনি সমস্ত কিছু বাড়িতে করতেন। তাকে ডাকা হলো, তিনি সমস্ত কিছু শুনলেন, কারণ তার কাছ থেকে কোনো কিছু লুকোনো হলো না। তিনি বললেন যে এই বাড়িতে অভিশাপ লেগে আছে, এবং এই যে মেয়েটি, এর ভিতরে সত্যি আত্মা প্রবেশ করেছে, এবং সে আত্মা প্রবেশ করেছে কিন্তু মেয়েটির জন্মের পর নয়। যখন তোমাদের এই ছোট বৌমা গর্ভে ধারণ করেছিল নরেন্দ্রর সন্তান, তখন থেকেই এই আত্মা তার গর্ভে প্রবেশ করেছিল। আর যেহেতু গর্ভ থেকেই সে বেরিয়ে এসেছে, তাই সহজে তার মুক্তি নেই। এই পুরো জমিদার বংশকে সে শেষ করবে, তারপরে তার মুক্তি হবে, সে নিজেই মুক্ত হয়ে চলে যাবে এখান থেকে। তখন ওরা জিজ্ঞেস করেছিল যে তাহলে কি করা যেতে পারে, কি করা যাবে? তখন তিনি বলেছিলেন যে কারোর রক্ত দিতে হবে, প্রত্যেক শনি মঙ্গলবার করে যজ্ঞ হবে, এবং সে শনি মঙ্গলবার করে তার রক্ত সেখানে দিতে হবে, আহুতি প্রদান করতে হবে। আর তারপর ৩টি বার যখন, অর্থাৎ শনিবার থেকে শুরু করলে শনিবার, মঙ্গলবার, আবার শনিবার, এই ৩ দিন রক্ত দেওয়ার পরে সেই শনিবারই যজ্ঞ সম্পন্ন হবে, এবং সেই আত্মা এই মেয়েটির ভেতর থেকে চলে যাবে। তিনি এই কথা বলেছিলেন। কিন্তু সেই রাত্রে সেই বাড়ি যে বড়গিন্নি তিনি পার পেলেন না। ছোট বাচ্চাটিকে নিয়ে সেই বাড়ির বড়গিন্নি বসেছিল, কিন্তু কোনোভাবে, তখন তো লণ্ঠন ছিল একটা বড়, সেই লণ্ঠনে কোনোভাবে আগুন ধরে গিয়েছিল সেই বড়গিন্নির গায়ে, এবং সেই সময় অনেক লোক ছুটে এসেছিল। বাচ্চাটিকে তারা বাঁচাতে পেরেছিল, কিন্তু সেই বাড়ির বড়গিন্নিকে তারা বাঁচাতে পারেনি। সবাই বলেছিল যে এই বাড়ি অভিশাপ লেগে গেছে, কিন্তু একমাত্র এই বাড়ির সেই নরেন্দ্রের স্ত্রী জানতো যে কি ঘটছে এই বাড়িতে। পরের দিন সেই বাড়িতে আবার তান্ত্রিক আসলো, আর এই বাড়ির যে নরেন্দ্রের স্ত্রী সে বলে দিল যে কোনো মতে আর দেরি করা যাবে না, আজ তো শনিবার, শাশুড়িমার কাজ হতে থাকুক, আর এইদিকে আপনি আজকে থেকে এই যজ্ঞ শুরু করে দিন। এই কথা বলার পরে নরেন্দ্রের স্ত্রী আরও একটি কথা বলেছিল। সে বলেছিল আমি আগের দিন রাত্রে স্বপ্ন দেখেছি যে সে নয়ন এসেছে আমার স্বামীকে কেড়ে নিতে, আর তারপর আমার সন্তানকে নিয়ে সে এখান থেকে চলে যাবে, আমার সন্তানের মৃত্যু হবে, সেই সঙ্গে সঙ্গে সে নাকি মুক্ত হবে। সে নাকি আমাকে মারতে চায় না, সে নাকি আমাকে জীবিত রাখতে চায়, আমাকে কষ্ট দিতে চায়। যাই হোক, সমস্ত কথা শোনা হলো। সে তান্ত্রিক পুরোহিত মানে যাই বলুন না কেন, তার কাছ থেকে কিন্তু কোনো কিছু লুকোনো হয়নি। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাক্য তাকে বলা হয়েছিল, আর সেদিন থেকেই কিন্তু যজ্ঞ শুরু হয়েছিল। আর সত্যি বলতে যেদিন থেকে যজ্ঞ শুরু হয় সেদিন থেকে কিন্তু বাচ্চা মেয়েটি খুব কাঁদতো, প্রচণ্ড পরিমাণে কাঁদতো। আগে যেমন সে হেসে খেলে থাকতো, যদি কেউ বাড়ির মারা যেত সে আরও আনন্দ পেত, সে যেন মানে ভীষণ খুশি হতো, তার মুখে আনন্দ ফুটে উঠত। আর এখন প্রত্যেকটা সময় সে কাঁদছে, এমনকি এই নরেন্দ্র স্ত্রী ওকে খাওয়াতে পর্যন্ত যাচ্ছে না। সমস্ত কিছুই এখন নরেন্দ্র দেখছে। অবশ্য নরেন্দ্র বুঝতে পারছে না ভিতরে ভিতরে কি সব ঘটে যাচ্ছে। এদিকে যজ্ঞ ঠিক মতো চলছে, আর সত্যি বলতে এমন যজ্ঞ চলছে যে যার ফলে কোনো খারাপ ঘটনা সেই বাড়িতে আর ঘটছে না। শেষমেশ যখন
লাস্ট শনিবার আসে। সেদিন যে যজ্ঞটা হয়, সেই যজ্ঞের আগে অনেকটাই রক্ত দিতে হবে। রক্ত দিয়েছিল সেই নরেন্দ্রর স্ত্রী। আর সে নাকি বুঝতে পেরেছিল সে আর বাঁচবে না, তার মৃত্যু অবধারিত। কারণ যেটুকু পরিমাণে রক্ত তার চলে গেছে, তার চিকিৎসা হচ্ছে না। কারণ সে সেই চিকিৎসা করতেই চায় না। যেদিন লাস্ট যজ্ঞ হবে, রক্ত যখন সে দেবে, আহুতি দেবে, তখন সে সেই যজ্ঞের উদ্দেশ্যে বলেছিল, নয়নকে ডেকেছিল আর বলেছিল, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি বলো কোন স্ত্রী চায় তার স্বামী সে থাকতে অন্য নারীর সঙ্গে সম্পর্ক রাখতে? কোন স্ত্রী দেখতে পারে তার স্বামী অন্য নারীর সঙ্গে শারীরিক বন্ধনে আবদ্ধ হচ্ছে? কোনো স্ত্রী কি পারে? আমি হয়তো অন্যায় করেছি, কিন্তু আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। আমার স্বামীকে নিও না, আমার সন্তানকে নিও না, আমাকে ক্ষমা করে দিও। তারপর সেই দিনই যজ্ঞ সম্পন্ন হয়েছিল। বাড়ি চলে এসেছিল, বাচ্চাটিকে আঁকড়ে ধরেছিল। সেদিন কিন্তু বাচ্চাটি একটি বাড়ির জন্য কান্নাকাটি করেনি। বাচ্চাটি অপলক তাকিয়েছিল তার মায়ের দিকে। মনে হলো এই কমাসে এই প্রথম বাচ্চাটি তাকে মা হিসেবে গ্রহণ করেছে, তাকে কাছে পেতে চাইছে। কিন্তু আর হয়তো সময় হাতে ছিল না নরেন্দ্রর স্ত্রী সেই রাত্রেই মারা গিয়েছিল। আর তারপর সেই পুরোহিতের কথা অনুযায়ী সেই বাড়ি থেকে নাকি অভিশাপ চলে গিয়েছিল। মানে সেই বাচ্চাটির ভিতর থেকে নয়নের আত্মা চলে গিয়েছিল। আর বাচ্চাটিকে নিয়ে নরেন্দ্র নতুন করে বাঁচতে শিখেছিল। সত্যি বলতে একটি পুরুষের জন্য দুটি নারী শেষ হয়ে গিয়েছিল। তারপরে সময় গড়িয়েছে, সেই জমিদার বাড়িও আর টেকেনি। সত্যি বলতে পুরোহিত মশাই তো বলেছিলেন অভিশাপ চলে গেছে, কিন্তু অভিশাপ যাওয়া কি চারটেখানি কথা? হয়তো সেই বাচ্চাটির ভিতর থেকে নয়নের আত্মা চলে গেছে, কিন্তু যে দুজন নারীর দীর্ঘশ্বাস সেই বাড়িতে পড়েছে, সেই বাড়ি কি আর টেকে? তাই কিছু বছরের মধ্যেই জমিদার বাড়ি একেবারে নিঃশেষ হয়ে গিয়েছিল, কোনো কিছুই আর ছিল না। পরবর্তীকালে যারা বড় হয়েছিল ওরা সত্যি আর ভালো সন্তান হয়নি। ওরা সমস্ত কিছু বেচে দিয়েছিল, কিছুই অবশিষ্ট আর রাখেনি। প্রথমেই বলেছিলাম এই ঘটনাটাকে দিদি আমাকে পাঠিয়েছে। দিদি কিন্তু যথেষ্টই বড়, তার ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও দিয়ে দিয়েছে। যখন সে ছোট ছিল তখন তার ঠাকুমার মুখেই কথা শুনেছিল। এই ঘটনা কতটা সত্যি কতটা মিথ্যে আমি সেই দিকে যাচ্ছি না, কিন্তু আমরা তো অনেকে বিশ্বাস করি যে জমিদার বাড়িতে কিন্তু এরকম অনেক ঘটনা ঘটে গেছে। সেই ঘটনা হয়তো আমরা অনেকে জানতে পারিনি, বা অনেকে জানতে পেরেছি, ইতিহাসের মাধ্যমেও জানতে পেরেছি। কিছু ঘটনা সত্যি, কিছু ঘটনা সত্যির মধ্যে অতিরঞ্জিত করে বলা। কিন্তু এরকম যে অনেক ঘটনাই ঘটেছে এটা তো আমরা অস্বীকার করতে পারি না। তো যাই হোক, আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, এরকম কোনো ঘটনা আপনাদের সাথে ঘটে থাকলে, এটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবিক, ঐশ্বরিক, ভৌতিক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় মেল করে পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা মেল করতে পারেন। মেল করে আমাকে ঘটনা পাঠাতে পারেন। আমাদের এই আত্মা ঈশ্বর চ্যানেলের নিয়মিত শ্রোতা বিক্রম ভাই, সে কিন্তু বারবার করেই বলেছিল, দিদি তোমার ভিডিওতে আমার নামটা একটু নিও। আমি তো আসলে ভাই ভিডিওতে কোনো নাম নিই না, তবু তুমি আমাকে বারবার করে বলেছো, আবদার করেছো। কি করে ফেলি বলো তোমার আবদার? এই ভাইয়ের বাড়ি কিন্তু উড়িষ্যাতে। তুমি অনেক ভালো থেকো, জীবনে অনেক উন্নতি করো। ধন্যবাদ।